জুলাইয়ের মধ্যে একদম প্রথম থেকেই সম্মুখ সারিতে থেকেছি, কথা বলেছি কিংবা রাজপথে স্লোগান দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। তো তখনকার সময় দেখতাম যে বিভিন্ন রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ, তারা আসলে বিষয়গুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করতো। নারীরা জুলাইয়ের সামনের সারিতে রয়েছে, নারীরা সামনের সারিতে থাকছে, এটা আমাদের জন্য বড় একটা শক্তি, বড় একটা পাওয়ার। কিন্তু ঠিক সেম জিনিসটাই, ঠিক সেম স্লোগানের ভিডিও কিংবা সেম ভাবে রাস্তায় থাকার আমাদের যে প্রতিবাদের দৃশ্যগুলো 5 তারিখের পরে চিত্রটা কেমন যেন বদলে গেছে। 5 তারিখের পরে যখন আমরা রাস্তায় নামছি, মাইক হাতে নিয়ে স্লোগান দিচ্ছি, তখন সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা নেতাকর্মীরা যারা 5 তারিখের আগেই আমরা মেয়েরা সামনের সারিতে ছিলাম বিধায় অ্যাপ্রিসিয়েট করত, তাদের বক্তব্য হয়ে গেছে আমরা এখনো রাস্তায় কি করছি। এবং শুধুমাত্র কি করছি বিষয়টা তো খুব শালীন ভাষা। অনলাইন হেট স্পিচ কিংবা কমেন্টগুলো আসলে এতটা শালীন থাকে না, এবং চাইলেও এরকম একটা আলোচনা সভার মধ্যে সেই শব্দগুলো কোট টু কোট আসলে উচ্চারণ করা আমার পক্ষে দুষ্কর। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে নারীদেরকে বারবার হচ্ছে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরবর্তী মুহূর্তে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, যেটার সব থেকে উজ্জ্বল এবং উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, যেখানে আমরা দেখেছি নারীদের 50%-এর থেকে অনেক অনেক জায়গায় আরো বেশি সংখ্যায় বা বেশি হারে তারা অংশগ্রহণ করেছিল। কিন্তু জুলাইয়ের পরে ক্ষমতার ভাগ পাওয়া বলি বা ক্ষমতার অংশ হওয়া বলি কিংবা সিদ্ধান্ত গ্রহণের জায়গা বলি, সেখানে নারীরা আসলে কোনোভাবেই উপস্থিত ছিল না বললেই চলে। তাদের উপস্থিতি খুবই আশঙ্কাজনক ছিল। এটা নিয়ে দফায় দফায় আমাদের বিভিন্ন আলোচনাও হয়েছে। তো আমরা আসলে পয়েন্টে আসি, যেটা বলছিলাম যে জুলাইয়ের সময় যারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতো, জুলাইয়ের পরবর্তীতে চিত্রটা বদলে গেছে। কেন আমরা এখনো রাস্তায় আছি, কেন আমাদের গলা দেখা যায়, আমাদের চেহারা দেখা যায় রাস্তায়। তো শুরু হয় সেইভাবে হেট কমেন্ট। দেখা গেছে যখন আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সমালোচনা করছি, তাদের কোনো ভুল ত্রুটি নিয়ে কথা বলছি, তখন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলে পড়ে, সেটা হোক কমেন্ট বক্সে কিংবা পার্সোনাল অ্যাটাকের জায়গায়। এবং যেই বিচ্ছিরি ধরনের আসলে ছবি, এডিটেড ছবি কিংবা কমেন্টসগুলো ব্যবহার করে এবং যাদের সাথে তুলনা করে ব্যবহার করে, সেটা আসলে আমি যদি বলি খুবই পরিচিত কিছু মুখ আছে যাদের সাথে তুলনা করে, যেমন বাংলার সালি লিওনি, বাংলার মিয়া খলিফা, বাংলার অমুক, বাংলার তমুক, লাইট হ্যাংট্যাং হাবিজাবি, এই ধরনের আসলে যে কমেন্টসগুলো করে, তারা মনে করে যে এই বিষয়গুলো এই মানুষগুলোর সাথে তুলনা করে তারা হয়তো বা আমাদের ভয়েসটাকে রোধ করবে কিংবা দামিয়ে দিবে। তো এখানে আরও একটা অভিজ্ঞতা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বাস্তবতায় যখন কোনো নারী সে নারীর সত্তার বাইরে গিয়ে যখন তার ভয়েস বা কণ্ঠটাকে পলিটিক্যালি কিংবা সচেতনতার জায়গায় নিয়ে আসে কিংবা অ্যাজ এ সচেতন নাগরিক হিসেবে সামনে নিয়ে আসে, তখন বাংলাদেশের সমাজ ব্যবস্থা বা এক্সিস্টিং সিস্টেম তাকে আর নারী হিসেবে কাউন্ট করে না, তখন তাকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউন্ট করে। এবং নারীদের ক্ষেত্রে সব থেকে বাজে বিষয় যেটা হচ্ছে, তাকে তার যোগ্যতা, তার ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে তাকে তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয় এবং তাকে তার ড্রেস আপ, তার চলাফেরা, তার পার্সোনাল লাইফ নিয়ে জাজ করা শুরু করা হয়, যার ভুক্তভোগী আমাদের এখানে উপস্থিত বেশ কয়েকজন রয়েছে। তো আরেকটা অভিজ্ঞতা যদি বলি, এটা আসলে শুধুমাত্র আওয়ামী লীগকে আমরা দোষ দিতে পারবো না যে তারাই হচ্ছে আমাদের অনলাইনে নারীদেরকে হ্যারাসমেন্ট করে বা বুলিং করে। এটা শুধুমাত্র বিএমপিকে দোষ দেওয়া যাবে না, এটা শুধুমাত্র জামাতকে দোষ দেওয়া যাবে না। আমি পূর্বেও বলেছি, যখনই আপনি কথা বলবেন সেটা যার অ্যাগেনস্টে যাবে, সেটা যার সমালোচনা হবে, সেই গোষ্ঠীটাই আপনার উপরে হামলে পড়বে, আপনাকে নেগেটিভ কমেন্ট দেবে। এবং মাঝে মাঝে বিষয়গুলো এতটা তীব্র মাত্রায় চলে যায় যে আমার বাস্তবিক জীবনে দেখা কাজ করা শুরুতে যে তারা মানে সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে চলে যায়, তারা অনলাইনে তাদের অ্যাকাউন্টস থেকে শুরু করে সব কিছু অফ করে দেয় এই হেট কমেন্ট, এই নেগেটিভ বার্তাগুলো না নিতে পেরে। এবং অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে যারা পুরোপুরি ট্রমাটাইজড এবং কাউন্সিলিং পর্যন্ত তাদেরকে নিতে হয়েছে এই হ্যারাসমেন্টের শিকার হয়ে। ছোট্ট